অবজারভেশনগুলো আমাদেরকে কমিউনিকেট করেছে, দে আর গোয়িং টু গিভ দ্য ডিটেলস। ওটা র্যাবের কাছে দিবে, যখন আমরা পাবো তখন সেটা নিয়ে আমরা কাজ করব। দুর্নীতি সমাধান, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটা। শিক্ষানীতির সমাধান, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটা। পররাষ্ট্রনীতির সমাধান, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটা। র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলতে আমেরিকার 5টি পর্যবেক্ষণ। হচ্ছে যে 3 সদস্য বিশিষ্ট যে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় এসছেন 2 দিনের জন্য, তারা ইতিমধ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন। কোথাও কোথাও আবার তাদের ডেকে না এনে তাদের কাছে হাজির হয়েছেন। 14 সালে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। মাদ্রাসা গিয়ে দেখবেন ফাজল মাদ্রাসা, কামেল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, প্রিন্সিপাল সাহেবের মাথার উপর বেড়া বেড়ি সই। কার সাথে আসছেন আপনি? কথা বলুন, কার সাথে আসছেন? র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে আমেরিকার 5টি কঠিন শর্ত। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে সাংবাদিক প্রশ্ন করেছে, প্রশ্নের জবাবে কি বলেছে তিনি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। মূলত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে 1, 2, 3, 4, 5, 6, 7টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে 7টি ভিডিও শেয়ার করব, ঠিক আছে, মূল অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব। একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে যাবেন। কবরস্থানে এখন পার্ক হয়েছে, কবরস্থানের ভিতরে টিকটক করছে এবং কবরের পাশে বসে এখন প্রেম করছে, অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। মুহূর্তে সাংবাদিক হানা দিয়েছে। তারপরে ঘটনা কি ঘটেছে সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এবং কি আলিয়া মাদ্রাসায় অফিস কক্ষে পিছনে মেয়ের ছবি ঝুলানো থাকে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঝুলানো থাকে, এটা আমরা সকলে জানি। তো এই বিষয়টি নিয়ে আসলে আবুল কালাম আজাদ উনি কিছু আলোচনা করেছে এই বিষয়টি নিয়ে, সেটা শুনলে হয়তো বুঝতে পারবেন। এবং কি আজকে শবে বরাতের রাত্রি, এই শবে বরাতের রাত্রিতে যারা মসজিদে গমন করবে তারা কতটুকু ভুল করবে, আজকে রাতে মসজিদে না গিয়ে বেশ্যাখানায় যাওয়াও ভালো, এমন একটি কথা বলেছে একজন শায়েখ। নাম হলো শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। তার বক্তব্যটি শুনলে হয়তো বুঝতে পারবেন। তার সাথে সাথে যে আরও বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি চেয়ে সরকার পতনের ঘণ্টা বাজালো ববি হাজ্জাজ নামে একজন নেতাকর্মী। এবং কি যুক্তরাজ্য নির্বাচনের আগে যেরকম ছিল ঠিক এখনও সেরকমই আছে, তাদের পথ থেকে একটু নড়েনি বা সরেনি। তো যাই হোক প্রিয় দর্শক, মূলত এই কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তার কথা না বলে এক এক করে ভিডিওগুলো দেখে আসি চলুন। সর্বপ্রথম চলুন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যেমন ছিল ঠিক তেমনই আছে, একটু নড়েনি। শুনে আসি একটি লাইভ টক শো। তারা তাদের যে চার্ট অফ ডিমান্ড সেখান থেকে অ্যাকচুয়ালি নড়েনি, তারই কন্টিনিউশন হিসেবে এই বিষয়টি রিইটারেট করছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে, বাংলাদেশ নির্বাচন নিয়ে, নির্বাচনের আগে যে অবস্থান ছিল তার অবস্থান থেকে এখন পর্যন্ত সেটি বহাল আছে। এবং আমি যেটি বলবো সেটি হচ্ছে যে 3 সদস্য বিশিষ্ট যে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় এসছেন 2 দিনের জন্য, তারা ইতিমধ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন। কোথাও কোথাও আবার তাদের ডেকে না এনে তাদের কাছে হাজির হয়েছেন। এবং সবই কিন্তু আপনার কন্টিনিউশন, নির্বাচন পূর্বকালে যেই অ্যাক্টস গুলো তারা গ্রাইন্ড করছিলেন তারই অংশ। নির্বাচনের ঠিক আখ্যানে ডোনাল্ড লু মহোদয় স্বাক্ষরিত এবং কাউন্টার সাইন যে আপনার চার্টার অফ ডিমান্ডটা আমাদের মাননীয় রাষ্ট্রদূত পিটার হাস স্বাক্ষর করে 3 দলের কাছে হাজির করেছিলেন, সেটার মধ্যে বিষয়টাই ছিল যে ডায়ালগ যাতে বসে এই বিবাদমান পক্ষগুলো। এবং তার বিপরীতে শাসক দলের সাধারণ সম্পাদক বলেছিলেন যে আমাদের হাতে রিয়াকশন টাইম নেই, সুতরাং এখন এই ডায়ালগের কোনো সুযোগই নেই, নাকচ করে দিয়েছিলেন। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আপনার মির্জা মহোদয় এবং চৌধুরী মহোদয়দের নিয়ে কথা বলে যে বার্তাটা দিতে চেয়েছেন মার্কিন প্রতিনিধি দল, সেটি হচ্ছে এই যে মিনিংফুল ডায়ালগে যাতে তারা যুক্ত হয়। অর্থাৎ তারা তাদের যে চার্ট অফ ডিমান্ড সেখান থেকে অ্যাকচুয়ালি নড়েনি, তারই কন্টিনিউশন হিসেবে এই বিষয়টি রিইটারেট করছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে, বাংলাদেশ নির্বাচন নিয়ে, নির্বাচনের আগে যে অবস্থান ছিল তার অবস্থান থেকে এখন পর্যন্ত সেটি বহাল আছে। এবং তারা বলছিলেন যে ডায়ালগের কথা, সেই ডায়ালগ যাতে মিনিংফুলি শুরু করা যায় সে ব্যাপারে শাসক দলের যেমন দায় আছে, একইভাবে আপনার যারা মাঠের বিরোধী দল তাদেরও দায় আছে। এককভাবে এক পক্ষে দায় সেটি নয়, এই বার্তাটি প্রদান করা হয়েছে।
এবং এর ইমপ্লিকেশন ফার রিচ। আপনার যদি মিনিংফুল ডায়লগ শেষ অব্দি বেলিজারেন্ট যে স্টেক হোল্ডার তারা যদি স্বীকৃত হন, তাহলে কিন্তু পুরো বল গেমটা চেঞ্জ হয়ে যেতে পারে। তারাঙ্ক মহোদয় যেই বিষয়টা অ্যাসুরেন্স চাচ্ছিলেন পূর্ববর্তী সময়ে, তারই ধারাবাহিকতায় আমরা ডোনাল্ড মহোদয়ের এই যে চার্টার অফ ডিমান্ড, তার মধ্যে সেই প্রতিধ্বনি দেখতে পাচ্ছি। এবং এখনো যে কথাটি তারা বলছেন সেই একই সুর আমরা খুঁজে পাচ্ছি। তো সুতরাং আপনার লেজিটিমেসি সংকট যেটা, সেটা কিন্তু থেকেই যাচ্ছে, এটা দূর হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না বেলিজারেন্ট পক্ষগুলো এক টেবিলে বসে এবং নিজেদের মধ্যে হার্ট টু হার্ট খোলামেলা কথাবার্তা বলে একটা এগ্রিড আপন জায়গায় পৌঁছায়। এবং এই বার্তাটি তারা দিয়ে গেলেন। আর ইটস এ কোইন্সিডেন্ট যে এই সময় যারা মেহমান তাদের রেখে আমাদের মাননীয় রাষ্ট্রদূত চলে গেলেন সিঙ্গাপুরে। ইটস এ কোইন্সিডেন্স। এর সঙ্গে হয়তো ভিন্ন কোনো বিষয় থাকতে পারে, বাট অভ্যন্তরীণ রাজনীতি এর সঙ্গে যুক্ত নয় বলে আমি মনে করি। ধন্যবাদ। কিন্তু তাদের মানে এখন এই তৎপরতাটার আসলে চাওয়া কি? নির্বাচন কেন্দ্রিক যদি আপনাকে পার্টিকুলারলি বলি, নির্বাচন তো হয়ে গেছে, এটাই কতটুকু এখনো তারা রিকগনাইজ করে, আর এই তৎপরতার উদ্দেশ্য অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে বা তারা কি চাচ্ছে বলে মনে করেন? দেখুন, 7 জানুয়ারি 299 আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 13 জানুয়ারি একটি আসনের একটি কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং 12 ফেব্রুয়ারি যেই আসনটি বাকি ছিল, নওগাঁ 2 আসন, সেটির নির্বাচনও সম্পন্ন হয়েছে। এখন আর আমরা 50 জন নারী সংরক্ষিত আসনের নির্বাচনের একেবারে সমাপ্তি লগ্নে এসে উপনীত হয়েছে। অর্থাৎ এই 350 আসনের নির্বাচন পরোক্ষ প্রত্যক্ষ যাই বলেন তা সাংঘিকরণ ঘটেছে। এইরকম একটি পটভূমিতে তাদের যে আগমন, সেটি তাৎপর্যপূর্ণ। এবং এই জন্যে যে তারা তাদের মূল জায়গা থেকে সরেননি এবং 8 জানুয়ারি তারিখে রাতের বেলা তারা তাদের অবজারভারদের বরাত দিয়ে কোট আনকোট বলেছেন যে তাদের দৃষ্টিতে এই নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয়নি। জি, ফ্রি এবং ফেয়ার হয়নি। এবং যে বিষয়টা সেটি হচ্ছে এই যে টিল টু ডেট আইআরআই এবং এনডিআর যে বাইপার্টিজান টিম ঢাকায় আপনার ক্রিয়াশীল ছিল, তারা ফিরে গিয়ে আগের বারের মতো তাৎক্ষণিকভাবে তাদের যে প্রতিবেদন সেটি রিলিজ করেনি। কারণ তারা প্রথম থেকে বলে এসছে তারা কিন্তু নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসেননি, তারা ইলেকশন অ্যাসেস করতে এসেছিলেন ফর দেয়ার ইন্টারনাল ইউজ। এবং সেই ইন্টারনাল ইউজের রিফ্লেকশনটা আমরা স্টেট ডিপার্টমেন্টের ওই আপনার স্টেটমেন্টে দেখেছি। চোজেন ওয়ার্ড এবং একেবারেই সংক্ষিপ্ত একটি প্রতিক্রিয়া, দ্যাটস ইট। এবং সেটি তাদের স্টেটের অবস্থান, সেখান থেকে কিন্তু তার নড়েননি। মূল বিষয়টা হচ্ছে সেটা। ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু এখন তারা এই যে এটার মধ্যে আপনার কাছে কি মনে, তারা চাচ্ছেটা কি এই মুহূর্তে? মানে আমি এটাই একটু জানতে চাচ্ছি। এখন যে বিএনপির সাথে সাক্ষাৎ করলো, বিএনপি আবার বললো যে কি তারা কোনো কথা বলতে চাচ্ছে না, এই অবস্থানটার মধ্যে আসলে কি করতে? প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন একটি লাইভ টক শো এবং শুনলেন তার কথাগুলো। তো আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো র্যাবের উপর নিষেধাজ্ঞার যে 5টি কঠিন শর্ত, সে বিষয়টি নিয়ে সাংবাদিক যখন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে প্রশ্ন করে, সেই প্রশ্নের জবাবে কি বলছে চলুন শুনে আসি। সেটা অবজারভেশনগুলো আমাদেরকে কমিউনিকেট করেছে, দে আর গোয়িং টু গিভ দ্য ডিটেলস। ওটা র্যাবের কাছে দিবে, যখন আমরা পাবো তখন সেটা দিয়ে আমরা কাজ করবো। না, ওরা 5টা অবজারভেশন দিয়েছে, আমরা অবজারভেশনগুলো ইন ডিটেলস পাওয়ার জন্য অপেক্ষা করছি। মিয়ানমার পরিস্থিতির কারণে আমাদের এখানে যে সিকিউরিটি ইস্যুস তৈরি হয়েছে এটা তো সঠিক। কারণ মায়ানমার থেকে 330 জন ওদের আর্ম ফোর্সের, অর্থাৎ সিকিউরিটি ফোর্সের, বিশেষ করে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আর্মির, তারা এখানে পালিয়ে এসেছিল এবং তারা আবার ফেরতও নিয়ে গেছে। কিন্তু এবং সেখানে যে উত্তেজনাকর পরিস্থিতি এবং আরকান আর্মির সাথে যে সরকারি বাহিনীর যে সংঘাত, সেই সংঘাতের কারণে আমাদের এখানে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে সেই বিষয়টি আমরা আলোচনা করেছি। তারা চায় রোহিঙ্গাদের যাতে সসম্মানে, অর্থাৎ তাদের অল রাইট সহ রোহিঙ্গারা মায়ানমারে ফেরত যাওয়াই যে একমাত্র সমাধান, সেটির ব্যাপারে তারা একমত। এটি আমরা আলোচনা করেছি। নিরাপত্তার যে একটা ঝুঁকি তৈরি হয়েছে, এইটা নিরসনের কোনো নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে, আমরা এইটুকু আলোচনা করেছি। আসিয়ান দেশগুলোর সাথে আমরা যেটি আলোচনা করেছি, আসিয়ান দেশের অর্থাৎ লোকাল ইনফর্মাল যে গ্রুপ লেড বাই সিঙ্গাপুর হাই কমিশনার, তাদের সাথে আমরা যেটি আলোচনা করেছি, আসিয়ানে আপনারা জানেন যে আমরা ডায়ালগ পার্টনার হতে চাই, সেক্টরাল ডায়ালগ পার্টনার। সেটি যাতে নেক্সট মিটিংয়ে অনুমোদন হয়, এজেন্ডায় থাকে, সে নিয়ে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। আমরা আরেকটি যেটি আলোচনা করেছি, ভোলাটাইল বিশ্ব পরিস্থিতির মধ্যে আসিয়ান দেশগুলো থেকে যদি পণ্য আমদানি রপ্তানি বৃদ্ধি পায়, আমাদের একটা রিজিওনালি যদি আমরা আমাদের পণ্য আমদানি রপ্তানি বৃদ্ধি করতে পারি বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে, সেটি আমাদের দেশগুলোকে সবাইকে উপকৃত করবে, জনগণ উপকৃত হবে। এই বিষয়গুলি আমরা আলোচনা করেছি। তারপর আমরা তাদের সাথে আরেকটি যে বিষয় আলোচনা করেছি, আমরা এনভায়রনমেন্টাল ইস্যুসগুলো নিয়ে আলোচনা করেছি। এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনারা জানেন যে সেখানে ইউএসএইডের রিজিওনাল যিনি পরিচালক তিনি এসেছিলেন। তো আমরা ইউএসএইডের মাধ্যমে অনেক প্রজেক্ট আমাদের দেশে ইতিমধ্যে নেওয়া আছে, সেটি আরও কীভাবে স্ট্রেংথেন করা যায় সে নিয়ে আলোচনা করেছি।
প্রথম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারাও চায় আমাদের সাথে, বাংলাদেশের সাথে নিউ চ্যাপ্টার অফ রিলেশনশিপ, অ্যান্ড আমরাও চাই একটি নতুন সম্পর্ক, একটি সম্পর্কের নতুন অধ্যায় তাদের সাথে শুরু করতে। সুতরাং যেহেতু দুই দেশের উইলিংনেস আছে, দুই দেশেরই উইলিংনেস আছে, সুতরাং এই সম্পর্ক ঘনিষ্ঠ গভীরতর উন্নয়নের মাধ্যমে আমাদের উভয় দেশে উপকৃত হবে। লেবার রাইটস নিয়ে গতকালকে লেবার লিডারদের সাথে তারা আলোচনা করেছে, এই ব্যাপারে কোনো আলোচনা আজকে হয়েছে? সেগুলো নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। হাই লেভেল ভিজিট বলতে শুনলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কথাগুলো। এই র্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে মুখ খুলেছে মোস্তফা ফিরোজ। তো চলুন তিনি কি ব্যাখ্যা করতেছে বিষয়টি নিয়ে, তার মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফর খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কয়েকটি কারণে। যেমন সর্বশেষ যে খবর পাওয়া গেছে তাতে বলা হচ্ছে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলতে আমেরিকার 5টি পর্যবেক্ষণ, অর্থাৎ 5টি শর্ত বলা যায়, সেই শর্তগুলো পূরণ করলে নিষেধাজ্ঞা তোলা হবে। কি সেই শর্ত তার বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে কিছু আলামত আছে। যেমন বিএনপির সঙ্গে বৈঠকের সময়ও কিন্তু 1 ঘন্টার উপরে যে বৈঠক, সেই বৈঠকের পরে একেবারে মুখে কলুপ এঁটেছে দলের যে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন যে আপনারা যত কিছুই প্রশ্ন করেন না কেন, আমার উত্তর একটাই, যে আমার কিছু বলার নেই। বোঝাই যাচ্ছে যে খুবই সেটি মানে প্রকাশ করা হয়নি বা গোপন রাখা হয়েছে, এটা কূটনীতিক রীতি অনুযায়ী। কিন্তু যেটি জানা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে কেন তারা নির্বাচনে যায়নি, কোন প্রেক্ষাপটে যায়নি, এবং না যাওয়ার জন্য এবং বিএনপি যাতে নির্বাচনে অংশ না নিতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে কি কি করা হয়েছে, কারাগারে কতজন, তাদের উপর দমন নির্যাতন, দণ্ড দেয়া, এই পুরো ঘটনাগুলো তুলে ধরা হয়েছে একেবারে দলিল দস্তাবেজ সহ। একইভাবে সরকারের এখন অস্বস্তি যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কের পথে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, সেটি কি প্রত্যাহার করা হয়েছে না সেটা চালু আছে? সেই অবস্থায় কি কাউকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে নাকি আনা হচ্ছে না, এই একটা অস্বস্তি। সবচেয়ে বড় অস্বস্তি হচ্ছে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা, অনেকদিন থেকে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার কারণে র্যাব স্বাভাবিকভাবেই প্রশিক্ষণের জন্য বাইরে যাওয়া, র্যাবে যারা অংশ নেবে তাদের বিদেশ যাওয়া, বা র্যাবকে প্রশিক্ষিত করা, যে নিয়মিত কার্যক্রমের জন্য তার অস্ত্র শস্ত্র দরকার, তার প্রশিক্ষণ দরকার, এগুলো প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এনগেজমেন্ট ছিল। সেই বিষয়টি অনেকদিন থেকে ঝুলে আছে, প্রায় 3 বছর হয়ে গেল। এখন নতুন সরকারের প্রত্যাশা যে মানে র্যাবের উপর থেকে সেই নিষেধাজ্ঞাটা তোলা হোক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিছু শর্ত আছে। এই শর্তের কথাই বলা হচ্ছে 5টি পর্যবেক্ষণ আছে। খবরে বলা হচ্ছে যে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য আমেরিকাকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আমি রিপোর্টটাকে কোট করছি দর্শক। এই বিষয়ে আমেরিকা 5টি পর্যবেক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এই সময় দুই দেশ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নতুন যুগের সৃষ্টি করতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছে এই প্রতিনিধি দল, বিএনপির সাথে কথা বলেছে, সুশীল সমাজের সাথে কথা বলেছে তারা শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে সব জায়গায় তারা গণতন্ত্র, মানবাধিকার, এই প্রসঙ্গগুলিতে যে তারা খুবই সোচ্চার আছে, এই কথাটা কিন্তু খুবই স্পষ্ট করে তারা জানিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে 1 পাও নড়েনি। এখন তাহলে কোনো অ্যাকশন বা পদক্ষেপ নেয়নি কেন, যেহেতু তাদের পছন্দ মতো নির্বাচন হয়নি? সেই ব্যাপারটি মার্কিন যুক্তরাষ্ট্র মানে তাদের পররাষ্ট্রনীতি ধরা বা কখন কি করবে না করবে এটা বলা খুবই মুশকিল, এটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু তাদের যেই পলিসিগুলো বা তাদের যে মনোভাবগুলো, সেই মনোভাবগুলো কিন্তু তারা রাগঢাক করছে না, যে তারা কোন নীতির উপর ভিত্তি করে চলে, কোন নীতির উপর বিভিন্ন শর্তগুলো আরোপ করে। তেমনি 5টা শর্ত, আমরা জানি না এখনো 5টা শর্ত। এখন আমি যেহেতু সরকারি বেসরকারি কোনো তরফ থেকে সেটি প্রকাশ করা হয়নি, সুতরাং এই বিষয়ের উপর আমি কোনো আগাম মন্তব্য করবো না দর্শক, যতক্ষণ না পর্যন্ত আমি নিশ্চিত না হব। আফরিন আক্তারের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আছেন এলিন লাউবাক, আপনি জানেন। মন্ত্রী বলছেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নিতেই মার্কিন প্রতিনিধি দলের সফর। রোহিঙ্গা ইস্যু, গাজার যুদ্ধবন্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাতের বৈশ্বিক প্রভাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। হাসান মাহমুদ বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির উত্তর মার্কিন প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাইডেন যে চিঠি লিখেছিলেন সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, তার একটি উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই চিঠিটি হস্তান্তর করা হয়েছে। সামরিক চুক্তি জিসোমিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এদিকে আমেরিকার যে ফেসবুক পেজে তারা লিখেছে, আমেরিকা একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন করে। খেয়াল করেন, তারা কিন্তু প্রতিটা বৈঠকের পর ফেসবুক পোস্ট দিচ্ছে যাতে কোনো রকম বিভ্রান্তি না হয়। আমেরিকা একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন করে।
আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছি আমাদের দুই দেশ কিভাবে অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা, শরণার্থী, জলবায়ু, শ্রম, বাণিজ্য সহ পারস্পরিক স্বার্থে কাজ করতে পারে। বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই হচ্ছে অফিসিয়াল তাদের স্ট্যান্ড। আর বাকিটা তো পররাষ্ট্রমন্ত্রী বলেনি, যে জো বাইডেন যে চিঠি লিখেছিল তার উত্তর দিয়েছে এবং আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে 5টি পর্যবেক্ষণ দিয়েছে। তো শুনলেন তার কথাগুলোও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা ববি হাজ্জাজের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির চেয়ে সরকার পতনের ঘণ্টা বাজালো, এরকম একটা টাইটেলে ভিডিওটি পেয়েছি আমি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ববি হাজ্জাজের সেই বক্তব্যটি শুনে আসি। মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুনে আসি ববি হাজ্জাজের বক্তব্য। দুর্নীতি সমাধান, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও। শিক্ষানীতির সমাধান, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও। পররাষ্ট্রনীতির সমাধান, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও। তাহলে সবকিছুর ভাই যদি একটা সমাধান থাকে, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও, তাহলে আমাদের কি করা প্রয়োজন? ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও। আমার সাথে কি কেউ দ্বিমত পোষণ করবেন ভাই? না, আমাদের দরকার শুধুমাত্র একটা জিনিস, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও। এবং এই ফ্যাসিস্ট আওয়ামী আমরা যেই মুহূর্তে হাঁটাবো, সেই মুহূর্তে জনাব মামুনুল হক এবং একই সাথে আমাদের দেশের জ্ঞানী গুণী যত আলেম ওলেমা ভাইয়েরা আছেন, তাদের সবার কারামুক্তি এমনিতেই আসবে। তরুণ নেতা নূর, আমার ছোট ভাই, সেও একটা সুন্দর কথা বলেছেন, যে আজকে যদি আমরা সবাই একসাথে শক্তভাবে না দাঁড়াই, তাহলে আর বেশি দিন বাকি নাই, কাউকে দাঁড়ানোর মতো অবস্থায় রাখবে না এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার। সো আমরা কার কি মত আছে, কার কোথায় মতবিরোধ আছে, এই জায়গাগুলো না দেখে প্রথমে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সরানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কে খিলাফতে বিশ্বাস করি, কে গণতন্ত্রে বিশ্বাস করি, কে ক্যাপিটালিজমে বিশ্বাস করি, কে সোশ্যালিজমে বিশ্বাস করি, এগুলো অনেক পরের কথা ভাই, আসলেই পরের কথা। আপনার বাড়িতে ভাই ডাকাত আসছে, আপনি পুলিশের উপরে বেশি বিশ্বাস রাখেন, অন্য কিছুর উপরে বেশি বিশ্বাস রাখেন, র্যাবের উপরে, ডিবির উপরে, এইটা এখনকার আলোচনার বিষয় না। এখন কথা হলো ভাই ডাকাত ছেঁকাও। তাহলে একই আমাদের এখন কথা ভাই, এখন কথা হলো এই স্বৈরাচারী, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ঠেকাও। যেই সরকার, আজকে প্যানেলে যতজন কথা বলেছেন সবাই একমত যে বিদেশি শক্তির ধন্না ধরে এই দেশের জনগণকে প্রজায় পরিণত করছে, বিদেশি শক্তির ধন্না ধরে এই দেশের জনগণকে প্রজায় পরিণত করছে। তাদেরকে রুখে দেয়া, এটা আমাদের প্রথম দায়িত্ব ভাই। রুখে দেওয়ার পর আমরা অনেক আলোচনা করতে পারবো আমরা কিভাবে কি সরকার তৈরি করতে চাই। কারণ রুখে আমরা মুখের কথা না, 15 বছর হয়ে গেছে আমরা রুখে দিতে পারি নাই। এই জানুয়ারি 7 তারিখে রুখে দিতে আমরা কোনো চেষ্টা করি নাই। আজকেও জাতীয় নেতৃবৃন্দ যারা আমার আগে বক্তব্য রেখেছেন, তারাও বলেছেন যে আমাদের সেলফ রিফ্লেকশনের দরকার আছে, আমরা কি কি ভুল করেছি। তো 15 বছরে যদি আমরা রুখে দিতে না পারি, 5 মিনিটে রুখে দিব, এটা তো হবে না ভাই। এমন তো না যে আমরা চাইলে 5 মিনিট রুখে দিব, রুখে দেওয়ার আগে ভাই তাদের আমরা চিন্তা করে নিই নেক্সট সরকারের রূপরেখা কি হবে। না, নেক্সট সরকারের রূপরেখা কি হবে এটা যে গুরুত্বপূর্ণ আলোচনা না, সেটা এক মুহূর্তের জন্য বলছি না, গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আমরা খিলাফতে যাবো, ডেমোক্রেসিতে যাবো, কি যাবো, গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু ভাই তার থেকে অনেক বেশি আলোচনা আগে যান বাঁচা। আজকে না দাঁড়ালে বাকি বেশি দিন নাই যখন দাঁড়ানোর মতো কাউকে বাকি রাখবে না। আমরা সবাই দাঁড়ানোর জায়গায় থাকবো, আজকেই দাঁড়াতে হবে। আজকে অর্থনৈতিক যে অবস্থা, কোন ব্যাংকে টাকা নাই, কোন ব্যাংকে, আমি জানি না আমার যে ভাইয়েরা এখানে আছেন তারা কতজন ব্যাংকের সাথে, ওয়ার্ল্ড অফ ফাইন্যান্সের সাথে কতখানি পরিচিত, অভিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দ হিসেবে নিশ্চয়ই অনেকটাই পরিচিত তারা, কারণ তাদের জানতে হবে। কোন ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে টাকা নাই, পাবলিক ব্যাংকে টাকা ঢুকানোর জন্য টাকা ছাপানো হচ্ছে, ব্যবসা কেউ করতে পারছে না। একমাত্র একটা ব্যবসা বাকি আছে, লুটের ব্যবসা। লুটের ব্যবসা কে করে? এই ফ্যাসিস্ট সরকারের লোকজন করে। সো কোনো সব ব্যবসায়ীও ব্যবসা করতে পারছে না। আপনি অর্থনীতিকে বাঁচাবেন কিভাবে, কিভাবে বাঁচাবেন? সো ইকোনমিক ক্রাইসিস থেকে উঠতে হলো একই উত্তর ভাই, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে দাঁড়াও। আজকে পাঠ্যপুস্তকে আপনি তরুণ সমাজের জন্য সঠিক পাঠ্যক্রম আনতে চান, ভালো কারিকুলাম আনতে চান, আপনি একই জায়গায় করেন। এমন না যে আমাদের দেশের শিক্ষাবিদদের কোয়ালিটি ভালো না, তারা সুন্দর শিক্ষানীতি দিতে পারে নাই, এমন কিচ্ছু না ভাই, এটা আমরা সবাই জানি। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃত্ববাদ বজায় রাখার জন্য বা স্থাপন করার জন্য তারা এমন একটা কারিকুলামের সৃষ্টি করেছেন যেন আমাদের তরুণ সমাজ, আমাদের শিক্ষার্থী সমাজ মেরুদণ্ড ভেঙে পড়ে থাকে। তারা যেন বিশ্বে কম্পিটিশনে টিকতে না পারে। বিশ্বে কম্পিটিশনে তারা যদি টিকতে না পারে, তাহলে আশেপাশের কোনো দেশের লেবার ফোর্স হয়ে আমরা রয়ে যাব। গত 50 বছর ধরে যেমন আমরা বিদেশ যাই, 80-এর দশকে আমি যখন সৌদি আরব গেছি, যখন মালয়েশিয়া গেছি, যেই দেশে 90 দশকের পর মালয়েশিয়া থেকে এগুলো জায়গায় লেবার নেওয়া শুরু হলো, 80-90 দশকে যখন গেছি, যেই কাজ বাংলাদেশি ভাই করে একই কাজ আমার ইন্ডিয়ান ভাই করে, একই কাজ পাকিস্তানি ভাই করে, একই কাজ শ্রীলঙ্কান ভাই করে। আজকে আপনি কাতার যান,
দুবাই যান, মালয়েশিয়া যান, ইন্ডিয়ানরা ভারতীয়রা এক কাজ করে না। ভারতীয়রা সব ম্যানেজার, সব ম্যানেজার হয়ে গেছে। শ্রীলঙ্কার অনেক ভাইরা ম্যানেজার লেভেলে চলে গেছে। আমার বাংলাদেশি ভাইরা কোথায় আছে ভাই? ওই একই আনস্কিলড লেবারের কাজ করছে। কেন? কারণ স্কিল ডেভেলপমেন্ট, শিক্ষাক্রমের যেটা মেইন দায়িত্ব, এই স্কিল ডেভেলপমেন্টে আমাদেরকে রুখে দেওয়া হচ্ছে যেন আমরা গ্লোবালি কম্পিট করতে না পারি। আজকে আমাদের দেশ থেকে ভারতে প্রত্যেক বছর $বিলিয়ন স্যালারি যায়। আমাদের দেশের জনগণ, আমাদের তরুণরা চাকরি খুঁজে পায় না। আমাদের তরুণরা চাকরি খুঁজে পায় না এমন কোন বড় কোম্পানি নাই যেখানে বড় বড় পদে ভারতীয় নাগরিক নাই। কেন? কারণ আপনারা কোম্পানিকে যে বলবেন আপনারা কেন দেশের লোক নেন না, ভারতীয় নাগরিক কেন নেন? কোম্পানিদের একই উত্তর ভাই, আমার দেশে স্কিলটা নাই, আপনি দেন, আমার তো ভারতীয় বেশি টাকা দিতে হয়। ব্যবসায়ী ভাই টাকা বুঝে, সে আর কিছু বুঝে না, সে জাতীয়তাবাদ বুঝে না, ও শুধু টাকা বুঝে। ওর যেখানে খরচ কম ও সেখানে নেবে। আমার দেশের ছাত্রছাত্রীদের যদি আমরা তৈরি করে তাদেরকে দিতে পারতাম, তাহলে ভারতীয় নাগরিকের সেই চাকরিটা পেত না। তাহলে তারা কখন পাবে? যখন আমাদের দেশের শিক্ষা সঠিক হবে না। ভারতের সাথে সম্পর্ক আমাদের একদম জন্ম থেকে। ভারতের সাথে সম্পর্ক পাশাপাশি থাকলে বাজে, যে কোনো দুইটা দেশ বাজে, যে কোনো, জাপান চায়না বাজে, মেক্সিকো আমেরিকা বাজে, যে কোনো দুইটা দেশ পাশাপাশি থাকলে বাজে। গত 10-15 বছর যা বেঁচেছে এর আগে তো এত বাজে নাই। কেন? কারণ ফ্যাসিস্ট আওয়ামী সরকার নিজেরা ক্ষমতায় থাকার জন্য দেশের সবকিছু তারা কর্তৃত্ববাদী ভারতীয় সরকারের হাতে দিতে চায়। সেই কারণে তো এখানে এই সমস্যাটা সমাধান হবে একটা, দুর্নীতি সমাধান, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও। শিক্ষানীতির সমাধান, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও। পররাষ্ট্রনীতির সমাধান, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও। তাহলে সবকিছুর ভাই যদি একটা সমাধান থাকে, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও, তাহলে আমাদের কি করা প্রয়োজন? ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও। আমার সাথে কি কেউ দ্বিমত পোষণ করবেন ভাই? না, আমাদের দরকার শুধুমাত্র একটা জিনিস, ফ্যাসিস্ট আওয়ামী হাঁটাও। এবং এই ফ্যাসিস্ট আওয়ামী আমরা যেই মুহূর্তে হাঁটাবো, সেই মুহূর্তে জনাব মামুনুল হক এবং একই সাথে আমাদের দেশের জ্ঞানী গুণী যত আলেম ওলেমা ভাইরা আছেন, তাদের সবার কারামুক্তি এমনিতেই আসবে। ওলেমা একরাম যারা কারাবন্দী রয়েছে এই ফ্যাসিস্ট সরকারের হাতে, তাদের মুক্তির দাবি। তিনটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমে জনাব মামুনুল হক এবং আমাদের দেশের যত আলেম ওলেমা যাদেরকে এই ফ্যাসিস্ট সরকার তাদের ফ্যাসিস্ট নীতির মাধ্যমে কারাদণ্ড করে রেখেছেন, কারারুদ্ধ করে রেখেছেন, তাদের সবার মুক্তির দাবি জানাচ্ছি। এবং একই সাথে এখানে যারা উপস্থিত আছে সবার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার বলতাম না যদি আমাদের দাবির কথা তারা শুনতো। সেই সরকারের কাছে কোনো দাবি করে আসলে খুব বেশি লাভ নেই। কোনো কিছু হাসিল করতে হলে আন্দোলনের মাধ্যমে হাসিল করতে হবে, কোনো কিছু হাসিল করতে হলে। এবার প্রায় আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি, কিন্তু আরও গুরুত্বপূর্ণ 3টি ভিডিও রয়ে গেছে। মুফতি ডক্টর আবুল কালাম আজাদ সাহেবের একটি বক্তব্য এবার আপনাদের সাথে শেয়ার করব। আলিয়া মাদ্রাসার আলেম ওলামাদের সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে তাদের অফিস কক্ষের ভিতরে মেয়েদের ছবি থাকে। অর্থাৎ আসলে কি উদ্দেশ্য করে বলছে তার বক্তব্যটি শুনলেই হয়তো আপনারা সেটা মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন, জানতে পারবেন। তো চলুন ডক্টর আবুল কালাম আজাদ বাসারের বক্তব্যটি শুনে আসি। মাদ্রাসা গিয়ে দেখবেন ফাজল মাদ্রাসা, কামেল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, প্রিন্সিপাল সাহেবের মাথার উপর বেড়া বেড়ি ছবি। ওই বেড়ির দিকে তাকাইলে বড় বড় সওয়াব হয়, ঠিক না? যে বেড়ির ছবি দিয়ে রাখছেন, বেড়ির গলা দেখা যায়, বেড়ির চুল দেখা যায়, বেড়ির কান দেখা যায়, বেড়ির হাত দেখা যায়। আলেমদের ফতুয়া নারীর চেহারা দেখা যাবে কিনা দুরকম ফতুয়া। আমরা হানাফি মাযহাবের আলেমরা বলি না নারীর চেহারাও পর্দা করতে হবে, এটাও আওরাত। কিন্তু চুল খোলা জায়েজ আছে, একজন আলেমও পৃথিবীর বলবে না। কান খোলা জায়েজ আছে, একদল আলেমও বলবে না। নারীর গলা খোলা জায়েজ, একদল আলেমও বলবে না। সবাই বলবে পর নারীর চুল দেখা হারাম, কান দেখা হারাম, গলা দেখা হারাম, আর হাতের বাহু দেখা হারাম। তাহলে হুজুরের মাথার উপর যে বেড়ি ঝুলতেছে ওই বেড়ির কি চুল দেখা যায় না, গলা দেখা যায় না? তো হুজুররা তাকাইলে কি সওয়াব হয় না গুনাহ হয়? কিন্তু হুজুররা কি বিরোধিতা করছেনি? যেসব ছবি আমরা তুলিতাম না, করে নাই। কেমনে করবে? বেতন খাওয়া লাগবে না, চাকরি না চলে যাবো। দোস্ত আপনি রাগ করবেন না, কান খুলে শুধু শুনতে থাকেন। আমার কথা ভালো লাগবে না, যাওয়ার সময় ডাস্টবিনে ফেলাই দিয়েন, আমার আপত্তি থাকবে না, কিন্তু বলতে তো দিতে হবে নাকি? আর না বললে বলবে কে? আলেমরা না বললে বলবে কে? বিবেকটার বাড়ি দিয়ে প্রশ্ন করেন, কথা বুঝেন? বিবেকের বাড়ি দিয়ে জিগায়েন। আচ্ছা আপনার মা আমার মা, তাদের ছবি মানুষের সামনে জুলুক আমরা পছন্দ করুন। আরে আমার মা কয় কি মানুষে দেখলে গুণ হইব? কারণ আপনার মা তো নারী, আপনার জন্য তিনি মাহারামা, আমার জন্য তো গায়রে মাহারাম। ও দোস্ত হাদিসে পাওয়া যায় লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিব।
ওই ঘরে ফেরেশতা ঢুকবে না, রহমতের ফেরেশতা। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি প্রদর্শিত থাকে, আমার রাসূল বলছে ফেরেশতা, রহমতের ফেরেশতা ঢুকবে না। অসুখ বিসুখ হইলে, বিপদ আপদ হইলে মাদ্রাসায় দৌড় মারেন, হুজুরের একটু দোয়া করেন হুজুর। এখন হুজুর যে দোয়া করবো, হুজুরের রুমে তো ছবি ঝুলানো, দোয়াটা আসমান পর্যন্ত কোন ফেরেশতা নেবে? ফেরেশতা তো ঢুকার সুযোগই নেই। এরপর হলো ওখানে যদি মৃত্যু হয় তাহলে কোন ফেরেশতা জান কবজ করবে? আরো বড় বিপদের খবর। ফেরেশতা দুরকম, একটা হলো রহমতের আর একটা ফেরেশতা গজবের। এখন যদি আপনার সেখানে ছবি ঝুলানো থাকে, আপনার বাড়িতে নিজের বাড়ির মাঝে ছবি ঝুলাইছেন, এমন লোক এখানে আছে। ফোলার ছবি, মাইয়ার ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি ঝুলাই রাখছে, সিনেমার নায়িকা ছবি ঝুলায়, এমন লোক মুসলমানের মাঝে, ঘরের মাঝে সিনেমার নায়িকা। তো এবার আমরা যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, এতক্ষণ আপনারা শুনলেন ডক্টর আবুল কালাম আজাদ বাশারের বক্তব্য। তো এই বিষয়টি নিয়ে বা তার বক্তব্যটি শোনার পরে যদি আপনাদের কোনো মতামত থাকে, মন্তব্য থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আরও একটি ভিডিও, সেটা হলো একটা কবরস্থানে এমন পরিস্থিতি ঘটেছে যেখানে মানে লাশ দাফন করা হয়, অথচ সেই কবরস্থানে চলছে অনবরত টিকটক এবং মেয়ে ছেলে উভয় কবরস্থানে গিয়ে প্রেমের খেলা খেলছে। সাংবাদিক থেকে দেখে সবাই পালিয়ে যায়। মানে এটিএন নিউজের একটি নিউজ আমি দেখলাম, অনেকে হয়তো দেখেছেন। তো চলুন তারপরে আবারও দেখে আসি। এক মিনিট দাঁড়ান, এক মিনিট একটু দাঁড়ান। কি করছেন আপনারা এখানে? তাহলে আপনার সাথে কে আসছে? বোন। কার সাথে আসছেন? আপনি কথা বলুন। কার সাথে আসছেন? সাথে কে? খালাতো বোন। তো উনি কে? জানি না। আপনি দাঁড়ান, একটু কথা বলেন। আপনি কি দেখেছেন এখানে যে লাশ দাফন করা হচ্ছে? কিছু বকাটে ছেলে দেখে টিকটকও করছে এখানে। যুব সমাজ যে নষ্ট হচ্ছে, এটার আপনার অন্যতম উদাহরণ। আর কবরের পাশে বসে প্রেমিক তারা আড্ডা দেয়। রায়ের বাজার কবরস্থান দেশের সর্ববৃহৎ কবরস্থান। মরদেহ দাফন করতে আসা স্বজনদের অভিযোগ, এই কবরস্থানটিকে পার্ক বানিয়ে ফেলেছে কিছু কিছু তরুণ তরুণী। স্বজন হারানোর কষ্ট নিয়ে মরদেহ দাফনের সময় আশেপাশে কেউ কেউ করছেন টিকটক, এমনকি কবরের পাশে বসে আড্ডা দিচ্ছে প্রেমিক প্রেমিকা। ক্যামেরা দেখে পালাতে শুরু করে কবরস্থানে বসে থাকা যুবক যুবতীরা। তাদের দাবি কেউ স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছেন, আবার কেউ এসেছেন বোনকে নিয়ে। তবে তাদের কেউ কেউ সঙ্গীকে রেখেই দৌড়ে পালিয়েছেন। এটা তো কবরস্থান, তাই না? জি জি। আপনারা আপু একটু কথা বলে, একটু দাঁড়ান আপু, আপু একটু কথা বলে, এক মিনিট দাঁড়ান, এক মিনিট একটু দাঁড়ান। দেখুন যে অনেক মানুষ বসে আছে, সেই ক্ষেত্রে আমরা বসছি। কিন্তু এটা তো কবরস্থান, কবরস্থানে কি এভাবে প্রেমিক প্রেমিকা বসতে পারে? প্রেমিক প্রেমিকা না, বসছে এক বলেছে, বাট দেখেন সবাই বসছে। এখন কি করছেন আপনারা এখানে? তো কবরস্থানে কি এখানে কি প্রেমিক প্রেমিকা বসতে পারে? না। তাহলে আপনার সাথে কি কথা বলুন? এটা তো কবরস্থান। হ্যাঁ, তো কবরস্থানে কি প্রেমিক প্রেমিকা বসতে পারে? প্রেমিক প্রেমিকা না। আপনার সাথের জন চলে গেছে, ডাকবেন একটু। গেছে। উনি কি হয় আপনার? বোন। কেমন বোন? শাস্তি বোন। সাথে কে? খালাতো বোন। তো উনি কে? জানি না। আপনি দাঁড়ান, একটু কথা বলেন। আপনার সাথে উনি কে? ভাই। ভাই হয়, কিন্তু এটা কবরস্থান দেখতে পাচ্ছেন? জি। তো কবরস্থান, একটু দাঁড়ান, একটু কথা বলুন, একটু কথা বলুন, এক মিনিট। কবরস্থানে এসে আপনারা বসে আছেন এভাবে, দুজন প্রেমিক প্রেমিকা, এটা কি ঠিক হচ্ছে? কার সাথে আসছেন? আপনি কথা বলুন। কার সাথে আসছেন? আমার ফ্রেন্ডের সাথে আসছেন। কবরস্থান, এটা তো কবরস্থান, তাই না? কবরস্থানে কিভাবে আসা যায়? না না, উচিত না। সরি বলুন। এক মিনিট একটু কথা বলেন। কথা বলেন না কোনো সাথে। একটু এক মিনিট। আচ্ছা ঠিক আছে, সরি। আপনারা যান। সাথে কে এসেছেন? বোন এসেছে। বউ এসেছে। কবরস্থানে কি বউ বা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়া যায়? অনেক মানুষ তো গেছে, তাই অনেক মানুষ গেলে কি আপনিও যাবেন? আমি তো বাইরে দিতে। আপনি কি একটু খেয়াল করেছেন? আপনারা যেখানে ঘুরতে গিয়েছেন তার পাশেই দুইজনকে অলরেডি কবর দেওয়া হচ্ছে, দুটো মরদেহ রাখা আছে। আপনাদের কাছে কি একটু লাগে না এই বিষয়টা? ভাই আইডির সঙ্গে দেখছেন, লাগে নাই? খারাপ লাগছে। কবরস্থানের পবিত্রতা রক্ষার দায়িত্ব যাদের, তাদের দায়িত্বে অবহেলাকে দোষারোপ করছেন প্রিয়জনের কবর জিয়ারত করতে আসা স্বজনরা। প্রতিদিন এরকম ছেলে মেয়েরা এখানে আসে, আড্ডাবাজি দেয়, এটাই করে। কিছু বকাটে ছেলে দেখে টিকটকও করছে এখানে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে মানুষ কতটুকু নির্লজ্জ হলে, কতটুকু জাহেল হলে, মূর্খ হলে কবরস্থানে গিয়ে, যেখানে চির মানে নিদ্রায় শায়িত হতে হবে, পরকালের প্রথম ধাপ যেখানে, হ্যাঁ, হিসাব নিকাশ দিতে হবে কবরে গিয়ে, সেখানে আজকে এই মানুষ অবুজের মতো, কতটুকু অবুজ হলে, মূর্খ হলে, না মানে নাদান হলে, জাহেল হলে কবরস্থানে গিয়ে প্রেম প্রীতি করতে পারে, পার্কের মতো ঘুরতে পারে। তো যাই হোক, আপনারা কিছু বলে যাবেন বিষয়টি নিয়ে। তো সর্বশেষ ভিডিও এবার আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এই শবে বরাতের রাত্রে যারা মসজিদে গমন করবে, তার চাইতে বেশ্যাখানায় গিয়ে তাদের সাথে অপকর্ম করা ভালো। এরকম উদাহরণ দিয়েছে একজন শায়েখ আখতারুজ্জামান বিন আব্দুস সালাম। কেন তিনি উদাহরণটা দিলেও চলুন তার মুখ থেকে শুনে আসি। 14 শাবানে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায়, তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে, সেটাও ভালো। কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাত তো আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা,
সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চাইতেও খারাপ। এই যে আজরে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় ওঠে না। কি বলবে, আরে হোক না কেন, একটা রাত তো সে ইবাদত করতেছে। এটা হলো বেদাতিদের ভাষা, বেদাতিদের ওয়াজ। না, একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই। মসজিদ নাপাক করতে আসতেছো। ও তওবা করার দিন এইটা না, তওবা করার রাত এটা না, তার অন্য যে কোনো সময় তওবা করার জন্য আছে। এই বেদাতি উপলক্ষকে কেন্দ্র করে এর তওবাটাও তো প্রশ্নবিদ্ধ। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত 7টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 7টি ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। কি বুঝলেন, কি জানলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।